আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো পরিস্থিতি। রাজু আহমেদ, সহকারী শিক্ষক, বড়গাংদা মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। পাঠ পরিস্থিতি, বিষয় কৃষি শিক্ষা, শ্রেণী নবম, অধ্যায় প্রথম, পরিচ্ছেদ তৃতীয়। আজকের পাঠ শিরোনাম ভূমি ক্ষয় ও ক্ষয় রোধ। দেখো, আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা বলতে পারবে তা হলো, এক, ভূমিক্ষয় কি সেটা সংজ্ঞায়িত করতে পারবে, ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ করতে পারবে, ভূমিক্ষয়ের কারণ চিহ্নিত করতে পারবে এবং ভূমিক্ষয় রোধের উপায়সমূহ বলতে পারবে। দেখো, মাটির উপরিভাগ, যেটাকে মাটির উপর স্তরে বলবো, তারপরে স্থানান্তরিত মাটির কণা, তাহলে প্রথমে এখন আমরা দেখো একক কাজ, ভূমিক্ষয় কাকে বলে। তাহলে ভূমিক্ষয় কাকে বলে? যে বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে। তাহলে ভূমিক্ষয় জিনিসটা কি আমরা জানলাম, যে বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে। তাহলে ভূমিক্ষয় সংজ্ঞাটা আমরা জানলাম, এটা তোমাদের একক কাজ দিলাম। দেখো, ভূমিক্ষয় সংজ্ঞাটা আমি নিচে লিখে দিয়েছি, সবাই খাতা কলম বের করে ভূমিক্ষয় সংজ্ঞাটা লিখে নাও। ভূমিক্ষয় প্রধানত দুই প্রকার। কি কি দেখো এখন আমরা জানবো। ভূমিক্ষয় প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয় আর একটা হচ্ছে মানুষ কর্তৃক সৃষ্ট ভূমিক্ষয়। তো বন্ধুরা, এখন আমরা চলো জানি যে প্রাকৃতিক ভূমিক্ষয় জিনিসটা কি। দেখো, এখানে আমি চিত্র দিয়ে দিছি। প্রাকৃতিক ভূমিক্ষয় বলতে তোমার প্রকৃতিতে ব্যাপকভাবে ভূমিক্ষয় হয়। ভূ সৃষ্টির শুরু থেকেই এর ক্ষয় শুরু হয়েছে। দীর্ঘকালের এই ক্ষয়ের ফলেই নদীর মোহনায় বা সমুদ্রে চর সৃষ্টি হয়েছে বা দ্বীপ গড়ে উঠেছে। এই ভূমিক্ষয়ের ফলে পৃথিবীর অনেক অঞ্চল উর্বর হয়েছে, আবার অনেক অঞ্চল অনুর্বর হয়েছে। প্রকৃতপক্ষে অনবরত ভূমিক্ষয় হচ্ছে, অথচ আমরা তা উপলব্ধি করি না। বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত প্রাকৃতিক কারণগুলোর মধ্যে অন্যতম। এগুলো চলার পথে ভূপৃষ্ঠের মাটির কণা বহন করে নিয়ে যায়। এই জন্য যেই পরিমাণ মাটির ক্ষয় হয় তা খুবই নগণ্য এবং দৃষ্টিগোচর হয় না। হয়তো তাই ভূমির এই ক্ষয়কেই বলা হয় স্বাভাবিক ক্ষয়। তারপরে কি মানুষ কর্তৃক ভূমিক্ষয়। দেখো, মানুষ কর্তৃক ভূমিক্ষয় বলতে আমরা কি কি বুঝি বিস্তারিত এখন আমি বলবো। যে মানুষের বাঁচার জন্য খাদ্যের প্রয়োজন, খাদ্য উৎপাদনের জন্য মানুষ মাটিকে যথেষ্ট ব্যবহার করে আসছে কৃষি সভ্যতার সূচনা লগ্ন থেকে। ভূমিকর্ষণ, পানি সেচ, পানি নিষ্কাশন ইত্যাদি কাজ কৃষিকাজের মূল অংশ। এই কাজগুলো দ্বারা মাটিকে প্রতিনিয়ত উৎপীড়িত করা হচ্ছে। ফলে ভূমিক্ষয়গুলো কি প্রাকৃতিক শক্তির তথা বৃষ্টি বা বাতাসের নিকট উন্মোচিত করেছে এবং কি মাটিকে ক্ষয় করছে। মাটিকে যত ব্যবহার করা হবে ততই এর ক্ষয় হতে থাকবে। মাটি, বৃষ্টি, বায়ু, বন্যা এগুলোর আক্রমণের শিকার। পাহাড়ি এলাকায় জুম চাষের ফলে বা ধাপ চাষ করার ফলে কি মাটি আলগা হয়ে যায়। মুষলধারার বৃষ্টির ফলে সেখানকার মাটিতে পাহাড়ি ধস নামে, এতে বিপর্যয় আকারে ভূমিধস হয়। তো দেখো, তাহলে আমরা এখন জানলাম কি ভূমিক্ষয় প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয় আর একটা হচ্ছে মানুষ কর্তৃক
ভূমিক্ষয়, অর্থাৎ যেই ভূমিক্ষয়টা আপনা আপনি সৃষ্টি হয়েছে সেটাকে আমরা প্রাকৃতিক ভূমিক্ষয় বলবো, আর মানুষ কর্তৃক বা মানুষের দ্বারা যেই ক্ষয়টা হয় সেটা হচ্ছে মানুষ কর্তৃক সৃষ্ট ভূমিক্ষয়। দেখো প্রাকৃতিক ভূমিক্ষয় আবার দুই প্রকার। প্রাকৃতিক ভূমিক্ষয় দুই প্রকার কি কি? দেখো যে একটা হচ্ছে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়, বৃষ্টিপাতের কারণে যেই ভূমিক্ষয়টা হয় সেটাকে আমরা বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় বলবো। আর একটা হচ্ছে বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়, অর্থাৎ বাতাস দ্বারা যে ভূমিক্ষয় হয় সেটাকে আমরা বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাত জনিত কিভাবে ভূমিক্ষয় হয়? প্রচুর বৃষ্টিপাতের ফলে পানির বেগ অর্থাৎ উঁচু দিক থেকে নিচুর দিকে আসার ফলে কি হয়? বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়টা হয়। আবার প্রচণ্ড বাতাস বা ঝড়ো বাতাসের কারণে কি হয়? উপরিস্থলে ধুলাবালি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে চলে যায়, এই কারণে কি বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয় হয়ে থাকে। দেখো তারপরে আমরা এখন জানবো যে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আবার চার প্রকার। কি কি দেখো আমরা এখন জানবো। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আছে আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয় এবং নদী ভাঙ্গন। দেখো এইসব চিত্রগুলো তোমাদের বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়ের চিত্র। দেখো এটা হচ্ছে কিসের চিত্র? নদী ভাঙ্গনের চিত্র। বন্যার কারণে কি নদীটা ভেঙে যাচ্ছে। তাহলে বৃষ্টিপাতের ভূমিক্ষয় আমরা আগেই বলেছি কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে রিল ভূমিক্ষয়, আস্তরণ ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয়, নদী ভাঙ্গন। দলীয় কাজ দেখো আমরা তোমাদের দলে দলে ভাগ করে দিয়েছি পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা এবং কুশিয়ারা। 1 2 3 4 5টা দলে তোমাদের বিভক্ত করেছি। প্রতি দল তোমরা কাজটা ভাগ করে করবা। দেখো ভূমিক্ষয়ে শ্রেণী বিন্যাস করো। তাহলে ভূমিক্ষয় আমি কি বলেছি প্রথমেই? ভূমিক্ষয় প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়, একটা হচ্ছে মানুষ কর্তৃক সৃষ্ট ভূমিক্ষয়। তারপরে হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয় আবার দুই প্রকার, বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়, বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আবার চার প্রকার, আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয় এবং নদী ভাঙ্গন। দেখো দলীয় কাজের সমাধান যেটা আমি পূর্বেই বলে ফেললাম। ভূমিক্ষয় প্রধানত দুই প্রকার, প্রাকৃতিক ভূমিক্ষয়, মানুষ কর্তৃক সৃষ্ট ভূমিক্ষয়। তারপরে প্রাকৃতিক ভূমিক্ষয় আবার দুই প্রকার, বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় এবং বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আবার চার প্রকার, রিল ভূমিক্ষয়, আস্তরণ ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয় এবং নদী ভাঙ্গন। যে সকল কারণে ভূমিক্ষয় হয়ে থাকে, দেখো তোমরা চিত্রটা সবাই ফলো করো। এখানে চিত্রের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখানে চিত্র দিয়ে দিয়েছি কি কি কারণে আমাদের ভূমিক্ষয় হয়ে থাকে। দেখো প্রথমে এই চিত্র দেওয়া আছে কি? বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়। দেখো এখানে বৃষ্টিপাতের চিত্র দিয়েছি। বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে ভূমিক্ষয় হয়। তারপরে চিত্রটা দেওয়া আছে কি? দেখো যে ভূমির ঢাল, অর্থাৎ ভূমির ঢাল উঁচু নিচু হলে কি হয়? ভূমিক্ষয় হয়ে থাকে। তারপরে এখানে দেখো মাটির প্রকৃতি, বিভিন্ন প্রকার মাটির প্রকৃতি থাকতে পারে, এই মাটির প্রকৃতির কারণেও ভূমিক্ষয় হয়ে থাকে। তারপরে এখানে তোমার হচ্ছে দেওয়া আছে কি? শস্যের প্রকৃতি, অর্থাৎ ফসলের চাষ পদ্ধতির কারণেও মাটির ভূমিক্ষয় হয়। তারপরে এখানে দেখো আছে জমি চাষের পদ্ধতি, এই জমি চাষের পদ্ধতির কারণেও কি ভূমিক্ষয় হয়ে থাকে। তারপরে নিবিড় চাষ পদ্ধতি। তারপরে কি? বায়ু, দেখো বায়ু বলতে বাতাস। এছাড়া মানুষের কার্যাবলীর কারণেও ভূমিক্ষয় হয়ে থাকে। অর্থাৎ বৃষ্টিপাত কি বললাম? বৃষ্টিপাত চাষাবাদের জন্য যেমন ভালো, আবার ভূমিক্ষয়েরও প্রধান কারণ। বৃষ্টিপাতের তীব্রতা, সংখ্যা ও পরিমাণ ভূমিক্ষয়কে প্রভাবিত করে। মুষলধারে বৃষ্টি হলে বৃষ্টির ফোঁটা বড় হয় এবং মাটিতে সজোরে আঘাত করে, আর এতে মাটির কণা আলগা হয়। মাটি যখন পানি শোষণ ক্ষমতা হারিয়ে ফেলে তখনই অতিরিক্ত পানি একটি প্রবাহ সৃষ্টির মাধ্যমে উপর থেকে অপেক্ষাকৃত নিচের দিকে ধাবিত হয়। এর ফলে কি হয়? মাটি ক্ষয় হয়। তারপরে ভূমির ঢাল উঁচু নিচু হলে ভূমিক্ষয় হতে পারে। এই জন্য পার্বত্য এলাকায় সমতল এলাকার চেয়ে ভূমিক্ষয়ের পরিমাণটা কি বেশি। বাংলাদেশের বান্দরবান,
রাঙ্গামাটি, খাগড়াছড়ি এইসব এলাকায় জুম চাষ করা হয়, ফলে জুম চাষ এলাকার মাটি আলগা হয় এবং বৃষ্টিপাতের ফলে এই মাটি ক্ষয় হয়ে যায়, অর্থাৎ পানির সাথে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে চলে যায়। তারপরে মাটির প্রকৃতি বললাম কি, ভূমিক্ষয় মাটির কাঠামো, বুনট, জৈব পদার্থের উপস্থিতির উপর নির্ভর করে। বেলে দোআঁশ মাটি অধিক সচিত্রতা বলে সম্পূর্ণ বৃষ্টির পানি সহজেই শুষে নিতে পারে, এর ফলে কি ভূমিক্ষয় হতে পারে। চাষ পদ্ধতি, পাহাড়ি জমিতে ঢালের আড়াআড়ি চাষ না করে যদি ঢালের বরাবর চাষ করা হয় তবে বৃষ্টিপাতের ফলে ভূমিক্ষয় হয়। বিভিন্ন ফসল দিয়ে ভূমিক্ষয় রোধ করা যাবে, যেমন চীনাবাদাম, মাসকলাই, খেসারি ইত্যাদি। এছাড়া আখ, ভুট্টা, ধান, গম ইত্যাদি প্রাথমিক পর্যায়ে মাটিকে ঢেকে রাখে না, ফলে ভূমিক্ষয় হয়। বায়ু প্রবাহ কি বললাম, বাতাসজনিত ভূমিক্ষয়। যে অঞ্চলে গাছপালা কম সেই অঞ্চলে কি হয়, বায়ু প্রবাহ দ্বারা ভূমিক্ষয় হয়। যেমন বাংলাদেশের রাজশাহী, দিনাজপুর অঞ্চলে এই বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় হয়ে থাকে। খেয়াল রাখবা কি, বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় হয় সচরাচর বাংলাদেশের রাজশাহী এবং দিনাজপুর অঞ্চলে। তাছাড়া দেখো এখানে 8 নম্বর চিত্রটা দিয়েছি কি, এখানে একটা ফসল কাটার ধান কাটার যন্ত্র, এটা হচ্ছে মানুষের কার্যাবলী। ভূমিক্ষয়ের প্রকৃত কারণ মানুষ নিজেই। ক্ষুধার অন্ন জোগাড় করতে মানুষ জঙ্গল পরিষ্কার করতে শুরু করে, তাতে মাটির উপরিভাগ উন্মুক্ত হয় এবং ভূমিক্ষয় সূচনা হয়। ঘরবাড়ি, রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করেও কৃষি জমি বিনষ্ট করছে, ফলে কি হচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে। তাহলে আমরা ভূমিক্ষয়ের কারণগুলো বিস্তারিত জানলাম। দেখো এখন আমরা ভূমিক্ষয়ের কারণ আগেই বলে ফেলছি, যেগুলো এখন তোমাদের আবার এখন আমি বোর্ডে লিখে দিছি বা দেখো তোমাদের সুবিধার্থে। বৃষ্টিপাত, ভূমির ঢাল, মাটির প্রকৃতি, শস্যের প্রকৃতি, জমি চাষের পদ্ধতি, নিবিড় চাষ, বায়ু এবং মানুষের কার্যাবলী। সুন্দরভাবে তোমাদের দেখো আমি চক্র আকারে দেখাই দিছি। বিষয়টা বুঝতে না পারলে তোমরা অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সে। দেখো ভূমিক্ষয় রোধের উপায়। ভূমিক্ষয় হলে তুমি কিভাবে রোধ করবা বা তোমরা কিভাবে রোধ করবা সেই বিষয়গুলো আমরা এখন জানবো। ভূমিক্ষয় হলে কি করতে হবে, কৃষিকাজের অন্যতম একটি প্রযুক্তি হলো কি ভূমিক্ষয় রোধ করা। আর ভূমিক্ষয় রোধের বিভিন্ন পদ্ধতি আছে বা উপায় আছে, যেমন পানি প্রবাহ হ্রাসকরণ। ভূমিক্ষয় কমাতে পানি প্রবাহের বেগ কমানো জরুরি। এছাড়া রিল ভূমিক্ষয়ের ফলে যে ছোট ছোট নালা সৃষ্টি হয় তা ভরাট করে সমান করে দিলে পানির বেগ কমে যাবে এবং ভূমিক্ষয় রোধ হবে। বড় নালার মধ্যে আগাছা জন্মাতে দেওয়া এবং শেষ প্রান্তে খুঁটি পুঁতে তারের জাল বাঁধলে মাটির বেগ কমে যাবে। উপরন্তু তারের জালের মূলে খড়কুটা ফেললে পানির বেগ একেবারেই কমে যায়, ফলে ভূমিক্ষয় রোধ হয়। এছাড়া পানি নিষ্কাশনের সুবন্দোবস্ত করা, জমিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করা, পাহাড়ে ধাপে ধাপে ফসল চাষ করা, কন্ট্রোল পদ্ধতিতে ফসল চাষ করা, এইসব পদ্ধতিগুলো অবলম্বন করলে আমাদের কি হবে, ভূমিক্ষয় রোধ হবে। দেখো আমরা এখানে চিত্র আকারে তোমাদের ভূমিক্ষয়ের রোধগুলো দেখিয়ে দিয়েছি। দেখো ভূমিক্ষয় রোধের 5টি উপায় লেখো। এখানে আমি 5টা উপায় তোমাদের বলে দিয়েছি আগেই, তারপরে এখানে আবার তোমাদের লিখে দিলাম যে পানি নিষ্কাশনের সুবন্দোবস্ত করতে হবে, জমিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করতে হবে, পাহাড়ে ধাপে ধাপে ফসল চাষ করতে হবে, কন্ট্রোল পদ্ধতিতে ফসল চাষ করে, এছাড়া পানি প্রবাহ হ্রাসকরণ। আজকের ক্লাস শেষে তোমাদের মূল্যায়ন করা হবে। মূল্যায়ন দেখো নিচের চিত্রগুলো লক্ষ্য করো। দেখো চিত্র 1, চিত্র 2 এবং চিত্র 3। দেখো চিত্র 1 নম্বর দ্বারা কোন দুর্যোগের পরিচয় পাওয়া যায়, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর চিত্র দ্বারা কোন প্রকারের ভূমিক্ষয়ের পরিচয় পাওয়া যায়। গ, বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় কত প্রকার, ভূমিক্ষয়ের 3টি কারণ বলো, এবং 3 নম্বর চিত্রের ভূমিক্ষয় রোধের জন্য তোমাদের কি ধরনের পদক্ষেপ নিতে পারো সেই বিষয়টা লেখো। তাহলে তোমরা চিত্র আকারে এই নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা, যেটা আমি পূর্বেই আলোচনা করে ফেলেছি। বাড়ির কাজ। বাংলাদেশের কৃষিতে ভূমিক্ষয়ের ক্ষতিকর প্রভাব লেখো। এই প্রশ্নটা তোমরা সবাই জানার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে সমস্যা হয় বা কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই
কমেন্ট বক্সে জানাবা, আমি পরবর্তী সময়ে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস শেষে তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।